আর্টস নিবেদিত এস স্টোরিজে আজ আপনাদের জন্য গৌতম বন্দ্যোপাধ্যায় রচিত সেই পোড়া গন্ধটা। গল্পটি আমরা নিয়েছি গৌতম চট্টোপাধ্যায় সম্পাদিত মায়াবী রাতে নিশি ডাকে বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে ডাক্তার নবারুণ মুখার্জি, কুণাল ও অত্রি। গল্প পাঠে অভিজ্ঞান, গল্পের সূত্রধার আমি সম্পর্ণা। শুরু হচ্ছে সেই পোড়া গন্ধটা। কলকাতার নামী সাইকিয়াট্রিস্ট ডক্টর নবারুণ মুখার্জির চেম্বার। বাইরে অপেক্ষমান বেশ কয়েকজন রোগী এবং তাদের অভিভাবক। এক একজনের ডাক পড়ছে ভেতরে, কিছুক্ষণ পরে বেরিয়ে আসছেন, তারপর অন্যজনের ডাক। প্রৌঢ় রোগী ভদ্রলোকটি বেরিয়ে আসতেই পরের জনের ডাক পড়ে। ঈশানী সরকার। মধ্য 40-এর এক বিবাহিতা মহিলা চেম্বারে প্রবেশ করেন। দেখে বোঝা যায় মধ্যবিত্ত ঘরের গৃহিণী। চোখে মুখে একটা বিহ্বল ভাব, সঙ্গে তার স্বামী। বলুন, কি প্রবলেম? ডক্টর মুখার্জি মহিলার স্বামীকে প্রশ্ন করেন। ডাক্তারবাবু, গত কয়েক মাস ধরেই ওর মধ্যে একটা আত্মহত্যা করতে যাবার প্রবণতা দেখা যাচ্ছে। যদিও বাড়িতে অভাব বা অশান্তি কোনো কিছুই নেই, তবু কেন যে ও মরতে চায় ভগবান জানেন। অন্য সময় ঠিকই থাকে, কারণে অকারণে মন খারাপ হলেই ইচ্ছেটা বাড়ে। আর আশ্চর্য, মরতে চায় আগুনে পুড়ে। এই নিয়ে 3 বার হলো। এক নিঃশ্বাসে বলে যান ভদ্রমহিলার স্বামী। এই দেখুন ডাক্তারবাবু। স্বামী ভদ্রলোক মহিলার ডান পায়ের নিচের দিকের শাড়িটা তুলে দেখান। পায়ের গোছের ওপরে বেশ খানিকটা পোড়া দগদগে ঘা। ভদ্রমহিলাকে পেছন ফেরান, কোমরের ওপরও পোড়া দাগ। জানেন ডাক্তারবাবু, 3 বারই ঠিক সময় নজরে পড়ে গেছে বলে সেরকম কিছু হয়নি। ডাক্তারবাবু, আপনি বাঁচান। ডক্টর মুখার্জি কেমন যেন অস্থির হয়ে পড়েন। তারপরেই তার মনটা কীরকম বিষণ্ণ হয়ে যায়। সহকারী কুণালকে কেস হিস্ট্রি নোট করতে বলে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করে দেন। কুণাল, আজ আর নিউ কেস দেখব না। ফলো আপের কেসগুলো তুমি অ্যাটেন্ড করো। পাশের এন্ট্রি চেম্বারে এসে টিউব লাইটটা নিভিয়ে দিয়ে হালকা সবুজ আলোটা জেলে ডক্টর মুখার্জি একটা বেনসন হেজেস ধরিয়ে আরাম কেদারায় বসেন। মন চলে যায় 19 বছর আগে। মনে পড়ে অত্রিকে, তাঁরই সহপাঠী। দুজনেই তখন মেডিকেল কলেজে সাইকিয়াট্রি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করছেন। কি প্রাণোচ্ছল ছিল অত্রি! খেলাধুলো, কুইজ, পড়াশোনা সবেতেই সেরা। ফর্সা, লম্বা, স্টাউট চেহারা, এক মাথা কালো চুল, বুদ্ধিদীপ্ত 2 চোখ। স্যার, আপনার কি শরীর খারাপ? রোগী দেখা শেষ করে কুণাল ঘরে ঢুকে প্রশ্ন করে। ডক্টর মুখার্জির চিন্তার জাল ছিঁড়ে যায়। না না, আমি ঠিকই আছি। তাহলে কি স্যার ওই পোড়া কেসটার কথা ভাবছেন? হ্যাঁ, পোড়া কেস। জানো কুণাল, একটা অদ্ভুত ঘটনা আছে পোড়া কেসকে কেন্দ্র করে। অদ্ভুত ঘটনা? হ্যাঁ, এর ব্যাখ্যা আমি আজও পাইনি, আর অত্রি তো পেলই না। ডক্টর মুখার্জি বুকের মধ্যে জমে থাকা একটা প্রলম্বিত শ্বাস ছাড়েন। অত্রি? অত্রি হলো আমার ব্যাচমেট। আমরা একসঙ্গেই পিডিটি করেছিলাম। অত্রি এরকমই একটা পোড়ার প্রবণতার কেসে নিজেকে জড়িয়েছিল, মনস্তাত্ত্বিক দিক দিয়ে ব্যাপারটা দেখবে বলে। কেসটা ওর পাড়ারই। ডক্টর মুখার্জি চুপ করে কয়েকটা টান দিয়ে সিগারেটটা অ্যাশট্রেতে নেভান। কেসটার কি হলো স্যার? কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর ডায়েরিটা অসমাপ্ত থেকে গেছে। ডায়েরি? হ্যাঁ, ডায়েরিটা আমি পুলিশের কাছ থেকে নিয়েছিলাম। পুলিশের ডিএসপি আমার স্কুলের সহপাঠী ছিল, তাই ডায়েরিটা পেতে আমার অসুবিধা হয়নি। ডক্টর মুখার্জি আর একটা সিগারেট ধরান। কুণাল অধৈর্য হয়ে ওঠে। ডায়েরিটা কোথায় স্যার? পড়বে সেটা? ওই দেখো, আমার বুক ক্যাবিনেটের ডান দিকে, চামড়ার মলাট।
কুণাল ক্যাবিনেট থেকে ডায়েরিটা পেড়ে নিয়ে আসে, আগ্রহের সঙ্গে মলাট ওল্টায়। ভেতরে নাম লেখা ডক্টর অত্রি রায়চৌধুরী। সম্বিত ফেরে স্যারের কথায়। যাও বাড়ি নিয়ে গিয়ে পড়ো, কাল ফেরত দিয়ে দেবে। এখন চলো বাড়ি যাওয়া যাক। ডক্টর মুখার্জি কুণালকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যান। জামা কাপড় ছেড়ে 1 কাপ চা নিয়ে কুণাল ধীরে সুস্থে বসে ডায়েরির পাতা ওল্টায়। 1982 সালের ডায়েরি, মুক্তোর মতো হাতের লেখা। ডক্টর রায়চৌধুরী শুধুমাত্র ভালো ছাত্র ছিলেন না, লেখা পড়ে বোঝা যাচ্ছিল সাহিত্যের দিকে ঝুঁকলে উনি হয়তো সাহিত্যিকও হতে পারতেন। অবশ্য ডায়েরির পাতায় কোনো তারিখ অনুসরণ করে লেখা হয়নি, পড়ে মনে হয় যেন একটা ছোট গল্প লেখা হয়েছে। অবশেষে গোড়াদাও গেল। 6 মাস ধরে দলুই বাড়ির নিশি পাওয়া গন্ধে বুঁদ হয়ে একদিন নিজেকেই শেষ করে দিল। লক্ষ্মী পাগলির মতো গোড়াদাও দলুই বাড়ির দোতলায় উত্তরের ঝোপের ঘর থেকে পোড়া গন্ধটা পেত, মানুষের মাংসের পোড়া গন্ধ। লক্ষ্মী পাগলি যেদিন ও বাড়িতে পুড়ে মরল, সেদিনটার কথাটা স্পষ্ট মনে পড়ে। তার আগে লক্ষ্মী পাগলির সম্বন্ধে একটু বলে নেওয়া যাক। লক্ষ্মী পাগলি কাজ করত দলুই বাড়ির বড় গিন্নির কাছে, মানে বড় গিন্নির খাস কাজের লোক আর কি। তখন দলুই বাড়ির অবস্থা নিভু নিভু। বাড়ির বেশিরভাগ ঘরই সংস্কারের অভাবে ভেঙে পড়েছে। ভেঙে পড়া ঠাকুর দালান আজও জমিদার বাড়ির স্মৃতির ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। সাবেকি 3 মহলা বাড়ি, মোটা মোটা চওড়া দেওয়াল, বিশাল বিশাল গোল গোল থাম। ঠাকুর দালান বা ঘর বারান্দার ছাদের দিকে তাকালে চোখে পড়ত মোটা মোটা লোহার বিমে কাঠের সারিবদ্ধ কড়ি বর্গা। বাড়ির অবস্থা নিভু নিভু হলেও মালিকদের অবস্থা ছিল বিপরীত। বাড়ির 3 ছেলের মধ্যে মেজো আমেরিকায় অধ্যাপনা করছে, সেজো পুনায় থাকে। এঁদো হাওড়ার গলিতে সে আসতে চায় না। শুধু বড় ছেলেই সাবেকি মায়া ত্যাগ করে কোথাও যেতে রাজি নয়। ক্যানিং স্ট্রিটের কাঁচের ব্যবসা নিয়েই থাকেন। তা সেই বড় ছেলে শরদিন্দু শেখর থাকতেন দোতলার উত্তর পূর্ব কোণের দিকটায়। বয়স বছর 55, ছেলেপুলে ছিল না। তার স্ত্রী মানে বড় গিন্নি স্বামী অন্তপ্রাণ। একদিন শরদিন্দু শেখর বাড়িরই অন্য ভেঙে পড়া অংশের তদারকি করতে গিয়ে মাথায় ছাদের চাঙড় পড়ে মারা গেলেন। বড় গিন্নির চোখ থেকে এক ফোঁটাও জল বেরোতে কেউ দেখল না। উনি একদম শোকে পাথর। শ্মশান থেকে ফিরে আত্মীয় প্রতিবেশীরা দেখেন দোতলার উত্তর পূর্ব কোণের ঘরে বড় গিন্নির স্থির পোড়া শরীরটা হাঁটুতে মাথা রেখে বসে আছে। চামড়াগুলো ঝলসে আলু পোড়ার মতো হয়ে গেছে। বিশ্রে একটা মাংস পোড়া গন্ধ বাতাসে। স্বামীর শোকে বড় গিন্নি আত্মহত্যা করেছেন। বড় গিন্নির ওই বিভৎস রূপ দেখার পর থেকেই লক্ষ্মীর আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যেতে লাগলো। বালবিধবা লক্ষ্মী হঠাৎ লাল পাড় শাড়ি পরে দুহাতে এক রাস শাঁখা পরা শুরু করে দিল। ওই মৃত্যুপুরীতে সে একলাই থাকতো। ওর তো কোথাও যাবার জায়গা নেই। সারাদিন লক্ষ্মী পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। অবস্থা দেখে লোকে মায়া করে ওকে খেতেও দেয়। সেদিন চাটুজ্জে গিন্নি বললেন, লক্ষ্মী, তুই আর রাতের বেলায় ওই ভুতুরে বাড়িতে যাসনি, এখানেই কোথাও শুয়ে পড়িস। লক্ষ্মীর চোখে মুখে কিসের যেন একটা নেশা ফুটে ওঠে। না গো বৌদি, রাতের বেলা সেই গন্ধটা আমাকে টানে, সেই পোড়া গন্ধটা। কিসের পোড়া গন্ধ রে? ওই বড় ঠাকুরনের চামড়া পোড়া গন্ধটা। বলেই লক্ষ্মী হাঁটা দেয়। চাটুজ্জে গিন্নি থ হয়ে যান। এরপর কয়েকটা পাতা বাদ দিয়ে আবার লেখা শুরু।
মাঝে মাঝে কিছু সাংকেতিকভাবে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের চেষ্টা। কিছুদিন পরেই এক একাদশীর সন্ধেবেলা ঠিক বড়গিন্নির মতো বসে থাকা অবস্থায় হাঁটুতে মাথা রেখে লক্ষ্মী পুড়ে মরল। মারা যাবার সপ্তাহখানেক আগে থেকে ও কেমন বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল। দলুই বাড়ির পরিত্যক্ত ঘরের দালানে বা জঙ্গল হয়ে যাওয়া বাগানে নাক টেনে টেনে কিসের যেন গন্ধ খুঁজে বেড়াতো। সন্ধ্যের পর উপরে উঠে দোতলার ঘর বারান্দায় ঘুরে বেড়াতো। হয়তোবা গন্ধটা ও পেত। যেদিন লক্ষ্মী পাগলি মারা গেল খবরটা কালীকুণ্ডু লেনের মুখে পেলাম। নবারুণকে বাসে তুলে আসছিলাম, সিন্টুই খবরটা দিল। গিয়ে দেখি দলুই বাড়ির গেটের সামনে বেশ ভালোই জটলা। রাত প্রায় 8:45। দোতলার উত্তর পূর্ব কোণের ঘরটা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। বাতাসে একটা মাংস পোড়া বিশ্রী গন্ধ। কেউ বলল পুলিশে খবর দেওয়া হোক, কেউ বলল আগে গিয়ে বাঁচানো উচিত, কিন্তু কেউই সাহস করে এগিয়ে এলো না। কোথা থেকে গোরাদা এসে হাজির। দুর্ধর্ষ টেনিস প্লেয়ার। সে ফুট টেনিসই হোক কিংবা টেনিস বলে ক্রিকেট হোক, তা বলে লন টেনিস ও কোনোদিন চোখেই দেখেনি। বিধবা মায়ের একমাত্র ছেলে, চাকরি বাকরির চেষ্টায় আছে। সব শুনে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে চললাম আমরাও ওর পিছু পিছু। টর্চের আলোয় দেখা গেল কোণের ঘরের দরজাটা বন্ধ। ঠেলতেই খুলে গেল দরজাটা। 4-5টা টর্চের আলোয় দেখা গেল আধপোড়া একটা নারী মূর্তি হাঁটুতে মুখ গুজে বসে আছে। ঘর ভর্তি মাংস পোড়া কটু গন্ধ। সাহসী লোকেদের সঙ্গে আমার মতো ডাক্তারও সিঁড়ির দিকে দুত্তার করে ছুটলাম। আসলে গন্ধ এবং দৃশ্য দুটোই অসহ্য, অসহনীয়। দাঁড়া দাঁড়া, বলতে বলতে গোরাদাও আমাদের পেছনে ছুটে এলো। বলল, তোদের কাউকে দরকার নেই, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। নিশ্চয় লক্ষ্মীদি এখনো যদি বেঁচে থাকে। রতনদার হাত থেকে টর্চটা ছিনিয়ে নিয়ে গোরাদা ওই ঘরের দিকে ছুটল। আমরা হাঁ করে সিঁড়ির মুখে দাঁড়িয়ে রইলাম। মিনিট 5 পরে গোরাদা ফিরে এলো, হাতে জ্বলন্ত টর্চ। রতনদা, টর্চটা একটু ধুয়ে দিও, রক্ত টক্ত লেগে গেছে। লক্ষ্মীদি আর বেঁচে নেই, একেবারে কাঠ হয়ে গেছে। সবাই মিলে নিচে নেমে আসার পর গোরাদাকে জিজ্ঞেস করে জানা গেল। গোরাদা ঘরে ঢুকে প্রথমে জ্বলন্ত অবস্থাতেই টর্চটাকে মাটিতে রাখে, তারপর লক্ষ্মীকে পাঁজাগোলা করে তুলতে যায়। ওর হাতে লক্ষ্মীর নিথর দেহ থেকে কিছু পোড়া মাংস উঠে আসে। সেই মুহূর্তে হঠাৎই টর্চটাও নিভে যায়। গোরাদা বুঝতে পারে লক্ষ্মী মারা গেছে। তারপর হাতড়ে হাতড়ে টর্চটা খুঁজে 2-4 বার নাড়ানাড়ি করতেই আবার সেটা জ্বলে যায়। রতনদা স্বীকার করলো টর্চটা মাঝে মধ্যেই বিগড়ে যায়। আবার কয়েক পাতা বাদ দুর্বোধ্য কিছু ইংরেজি শব্দ আঁকিবুঁকি। মাস কয়েক পরে দেখা গেল গোরাদা কিরকম যেন খ্যাপাটে মতো হয়ে যাচ্ছে। প্রায়ই দলুই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ইদানিং গাঁজা ধরেছে। সন্ধ্যা হলেই গাঁজার সরঞ্জাম নিয়ে দলুই বাড়িতে ঢুকে পড়ে। যখন গাঁজার কলকেতে দাউ দাউ করে আগুনের ফুলকি ওঠে, কেমন যেন অদ্ভুত একটা পোড়া পোড়া গন্ধ ছড়ায়। আমি মাঝে মধ্যে গুলিয়ে ফেলি, এটাই কি লক্ষ্মী পাগলির পোড়া গন্ধ নাকি গাঁজার গন্ধ? কিছুদিন বাদে গোরাদা দলুই বাড়িতেই পাকাপাকি আস্তানা করল। পাড়ার লোকে কত বোঝালো, ওর বিধবা মা কেঁদে কেঁদে চোখ ফোলালো, তবু ভবি ভোলাবার নয়। মারা যাবার কয়েকদিন আগে লক্ষ্মী পাগলির মতো গোরাদাও দলুই বাড়ির চৌহদ্দির মধ্যে নাক টেনে টেনে কিসের যেন গন্ধ খুঁজে বেড়ায়। সন্ধ্যার পর দোতলায় উঠে ঘরে বারান্দায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়।
আমার কলেজের যাবার বা ফেরার পথ দলুই বাড়ির পাশ দিয়েই। ইদানিং ওই বাড়ির পাশ দিয়ে গেলেই আমার চলার গতিটা কিরকম শ্লথ হয়ে যায়। নাকে আসে অদ্ভুত এক পোড়া পোড়া কটু গন্ধ, হয়তোবা গোড়াদার গাঁজার গন্ধ, অথবা লক্ষ্মী পাগলির পোড়া মাংসের। কিছু কিছু গন্ধ আছে অনেকেরই খারাপ লাগলেও আমার বেশ ভালো লাগে। যেমন পেট্রোলের গন্ধ, কেরোসিনের গন্ধ, অ্যামোনিয়ার গন্ধ। বেশ মিষ্টি, বেশ ঝাঁঝালো। নাক সরিয়ে নি, আবার গন্ধ শুঁকি। দলুই বাড়ির পোড়া গন্ধটাও আমাকে ঠিক ওই রকমই আবেশ দিত। এক ঝাঁঝালো আকর্ষণ বিকর্ষণের দড়ি টানাটানি খেলা। মহাজাগতিক নির্দিষ্ট আবর্তনের নিয়মের মতো এক একাদশীর সন্ধেবেলা দোতলার উত্তর পূর্বের ঘর থেকে আবার ধোঁয়া, আবার পোড়া মাংসের সেই গন্ধ। যথারীতি দুহাঁটুতে মাথা রেখে পূর্ব নির্দিষ্ট মৃত্যুভঙ্গিমায় গোড়াদা। আবার বেশ কয়েক পাতা বাদ অজস্র আঁকিবুকি। গোড়াদা মারা যাবার পর প্রায় 1 মাস কেটে গেছে। কলেজ যাতায়াতের পথে দলুই বাড়ির মরচে পড়া গেটের লোহার গরাত পেরিয়ে গন্ধটা রোজই আমাকে ছুঁয়ে যায়। সেটা মাংস পোড়া না গাঁজার গন্ধ ঠিক তফাৎ করতে পারি না। গন্ধটা আমাকে ভীষণ টানে। লোকলজ্জার ভয়ে রাত্রির দিকে বা ভোরবেলা চুপি চুপি গিয়ে গন্ধটা একবার শোঁকা চাই আমার। ব্যাপারটা কাউকে বলতেও পারছি না, যদি হাসাহাসি করে। দলুই বাড়ির বাগানের বিছুটির গন্ধ, পরিত্যক্ত ঘরের সোঁদা গন্ধ আর হালকা পোড়া গন্ধের আবেশে সত্যি একটা মাদকতা আছে। এরই টান লক্ষ্মী উপেক্ষা করতে পারেনি গোড়াদাও। কোনো রকম মন্তব্য ছাড়াই 2-4 পাতা বাদ। আর 3 দিন পরেই দোল পূর্ণিমা। কাল বন্ধুদের সঙ্গে ঘাটশিলা বেড়াতে যাবার কথা। গন্ধটা যেন ভীষণই টানছে। ঘাটশিলা যাবার আগে আশ মিটিয়ে গন্ধটা শুঁকে নেব আজই খুঁজব গন্ধের উৎস। একতলার ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, গন্ধ তো নেই। পেছনের দালানেও নেই। মনে হচ্ছে গন্ধটা সিঁড়ির দিক থেকেই আসছে। এখানেই ডায়েরি শেষ। ঘড়িতে রাত 11:15। স্যার তো এখনও স্টাডিতে আছে। কুণালের ধৈর্যের বাঁধ মানে না। দ্রুত ফোনের বোতাম টেপে কুণাল। ওদিকে ভারী গলা শোনা যায়। হ্যালো স্যার, অত্রি রায়চৌধুরীর এরপর কি হলো? সেই রাত্রে অত্রি একই ভঙ্গিমায় পুড়ে মরেছিল। পাশে ডায়েরিটা রাখা ছিল। হতভম্ব কুণাল শুনতে পায় ওপার থেকে রিসিভার রাখার খুট করে শব্দ। শুনলেন সেই পোড়া গন্ধটা। গল্প পাঠে এবং ডাক্তার নবারুণ মুখার্জির ভূমিকায় অভিজ্ঞান, অত্রির ভূমিকায় দীপ্তেশ, গিন্নিমা ও লক্ষ্মীর চরিত্রে ব্রততী, কুণালের চরিত্রে কৃষাণু, রোগীর স্বামীর ভূমিকায় অয়ন এবং গোড়াদা রুদ্র। পোস্টার ডিজাইনিং, এডিটিং এবং আবহ সঙ্গীত নির্মাণে AK স্টুডিও। এরকম আরও নানা রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব আবার আপনাদের কাছে। চোখ রাখুন শর্ট আর্টসের পর্দায়।